লাল বেনারসি পরে সেজে বসে আছি আমি। কিছুক্ষণ পরেই আমার বিয়ে, আর সেই মুহূর্তে খবর আসে আমার আর এই বিয়ে হবে না, ছেলে এই বিয়ে করবে না, ছেলে বাসা থেকে না করে দিয়েছে। আমার বাবা এই কথাটা শুনে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে। বাড়ি ভর্তি মেহমান, এলাকার সবাই জানে আজ আমার বিয়ে। গ্রাম অঞ্চলে বিয়ের কথাবার্তা হলে পুরো এলাকা জেনে যায়। আর এখন যদি আমার বিয়েটা না হয়, মানুষের কথার যন্ত্রণা আর রাস্তার মুখ দেখানো যাবে না। লোকে বলবে আমার কোনো দোষ আছে, আর এই জন্যই আমার বিয়েটা ভেঙে গেছে। এই প্রথমবারের মতো আমার বাবার চোখে আমার জন্য পানি দেখলাম। আমার মা বাবা খুবই ভেঙে পড়ে। সবাই জিজ্ঞেস করায় আমার মা বাবা বলতে বাধ্য হয় যে আমার বিয়েটা আর হচ্ছে না, ছেলে পক্ষ না করে দিয়েছে। সবাই একে একে বলতে শুরু করলো হয়তো মেয়ের কোনো দোষ আছে, কোনো বদনাম আছে। আবার কেউ বলছে মেয়ের এখন বিয়ে হবে কোথায়, খুদ না থাকলে কি কারো বিয়ে এইভাবে ভেঙে যায়। কেউ আবার বলছে এটা অভিশাপের ফল, হয়তো কেউ অভিশাপ দিয়েছে সেটারই ফল। একজন তো বলেই ফেললো, ভাইজান এই মেয়েকে বিয়ে দিবেন কোথায়? যদি কেউ জানতে পারে এই মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে গেছে, তাহলে তো কেউই আর বিয়ে করবে না। আর ঠিক তখনই একজন বলে উঠে, বিয়েটা যদি আজই হয় তাহলে তো আর কেউ কিছু বলবে না, তাই না? আজ আবার বিয়ে হবে কিভাবে? বিয়ে তো ভেঙেই গেছে। আর এত বড় বদনামের পর কে বিয়ে করবে আমার মেয়েকে? ছেলেটা সিনেমার নায়কের মতো বলে উঠলো, আমি বিয়ে করবো আপনার মেয়েকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার বাবা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরিয়ে বললো, বাবা আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার পরিবার কি এই বিয়ে মেনে নিবে? আপনি সেসব ছেড়ে দেন আমার উপর বিশ্বাস রাখুন, আর আপনার চোখের পানি মুছুন, আপনার মেয়ের কাছে যেয়ে বসুন, আমি একটু পরেই আসতেছি। আমার বাবা বলে উঠলো, ভরসা রাখবো তো বাবা, তুমি আসবে তো? ছেলেটা বললো, আমি কিছুক্ষণ পরেই আসতেছি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ছেলেটা এই কথা বলে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে আমার মা এসে বলল, চিন্তা করিস না মা, তোর বিয়ে আজই হবে। আমি তাদেরকে কিভাবে বুঝাই আমার বিয়ে হচ্ছে না? সেজন্য তো আমি চিন্তাও করছি না, কান্নাও করছি না। কেউ আমাকে ঠকিয়েছে, আমি সেজন্য কান্না করছি, সেজন্য আমার মন খারাপ। অনেকক্ষণ হয়ে যায়, ছেলেটা আর আসে না। আমার মা বাবা আবার কান্নাকাটি শুরু করে, আর সবাই বলতে থাকে আসবে না আর ওই ছেলে, এই বিয়েটাও হবে না। দেখো সবাই কানাঘুষা করার সময় তখন ছেলেটা তার মাকে নিয়ে হাজির। সেই ছেলেটা আমার আব্বুকে বলে, এটা আমার মা, আমার মাকে ছাড়া তো আর বিয়ে করতে পারি না। আমার বাবা অনেক দূরে থাকে, তাই বাবাকে নিয়ে আসতে পারিনি। তারা আমার আব্বুকে জানান তারা আমাকে খুব ভালো রাখবে, এবং তাদের বাড়ির ঠিকানা সবকিছু আমার পরিবারকে জানায়। ছেলে কি কাজ করে সেই সব আমার আব্বুকে জানায়। আমার বাবা তাদের কথাগুলো শুনে একটু স্বস্তি পান। তারপরও তারা ভাবছিল আমাকে বিয়েটা দিতে পারলেই তারা স্বস্তি পায়, নয়তো আজকে আমার মেয়ের বিয়ে না হলে সমাজ আমাকে বাঁচতে দিবে না। সমাজের বিষাক্ত কাটাছেঁড়া কথা। তারপর ছেলের মা কিছু গহনা এবং নীল একটা শাড়ি এনে বলে যে এগুলা মেয়েকে তাড়াতাড়ি পরান। তারপর সবাই মিলে আমাকে আবার নতুন করে সাজায়। আমি স্বপ্নেও ভাবিনি নীল শাড়ি পরে আজ আমার বিয়ে হবে। তবে একটা সময় স্বপ্ন দেখতাম সবার থেকে অন্যরকম ভাবে নীল শাড়ি পরে আমার বিয়ে হবে। যেমন আমার বিয়ের শাড়ি লালের বদলে হবে নীল, আমার বাসর ঘরে গাঁদা ফুলের বদলে রজনীগন্ধা এবং গোলাপ ফুল দিয়ে সাজানো থাকবে, আর আমার বর আমাকে বাসর ঘরে একটা লকেট গিফট করবে, যেটাতে থাকবে তার নামের প্রথম অক্ষর, যেটা আমার চেনের সাথে পড়লে আমার বুকে থাকবে। আর সব স্বপ্নই কি পূরণ হয়? তবুও আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, নীল শাড়ি পরে বিয়ে হচ্ছে আমার। আমি রেডি হওয়ার সাথে সাথে কাজী ডাকা হলো, আমার বিয়েটাও হয়ে গেল। আসল কথা হচ্ছে আমরা এখনো কেউ কাউকে দেখিনি। আর ছেলে যেই নাম শুনছে আমি, যেটা আমি জীবনেও শুনি নাই, ছেলের নাম হলো মায়ান রহমান। জীবনেও আমি এই নাম শুনিনি, আর ছেলেকে এবার চিনবো কিভাবে? ছেলে আমাকে চেনে কিনা তাও আমি জানি না। তবে মনে হচ্ছে ছেলেটা খুব ভালো হবে, না হলে এমন পরিস্থিতিতে কেউ কাউকে বিয়ে করে? যাই হোক, সে তো এখন আমার বউ, আল্লাহ যেন তাকে ভালো করুক। বিয়ে শেষে আমার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমার বাবা আমাকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ তাদের ভালো করবে মা, দেখিস। মায়ের হাতে আমার হাত তুলে দিয়ে বলে, তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। আমার মাও আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বলেন, আমার মেয়েকে কষ্ট দিয়েন না, আমার মেয়েকেও আপনার মেয়ের মতো দেখেন। আমার শাশুড়িও তো আমার আম্মুকে বলে, আমাদের উপর আস্থা রাখেন, আপনার মেয়েকে আমরা ভালো রাখবো। মা বাবা আমাদেরকে বিদায় দেয়। মায়ান এবং মায়ানের মার সাথে আমি গাড়িতে করে চলে আসি। তারপর আমার যাত্রা শুরু হয় মায়ানদের বাড়ির উদ্দেশ্যে। আমি একদমই জার্নি করতে পারি না, তাই আমার খুব খারাপ লাগছিল। হঠাৎ করে বেখেয়ালি আমি মায়ানের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে শাশুড়ি আমার ডাকে, আমার ঘুমটা ভাঙে, বৌমা উঠো এবার আমরা চলে এসেছি। চোখ খুলতে দেখে আমি মায়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি। মায়ানের মুখটা এখন আমি ভালো করে দেখি, অন্য কোন কথাও হয়নি। আমি গাড়ি থেকে নেমে আসতে কয়েকজন মেয়ে আমাকে বরণ করে নেয়। মায়ানের ভাবি এসেও আমার সাথে পরিচিত হয়। মায়ানের ভাবি বিয়েতে যেতে পারেনি, কারণ বিয়ের সব কাজকর্ম তাকেই করতে হয়েছে। ভাবি আমাকে ধরে একটা রুমে নিয়ে যায়, তার মধ্যে অনেক রাতও হয়ে যায়। এরই মধ্যে আমার শাশুড়ি এসে আমাকে খেতে বলে। তখন আমার খেতে ইচ্ছা করছিল না, তাই আমি বললাম আমি খাবো না। তখন আমার শাশুড়ি বললো, আসো আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই। তখন আমি মনে মনে বলছিলাম, এরকম শাশুড়ি আসলে ভাগ্য করে পাওয়া যায়।